নমস্কার বন্ধুরা, আজ আমার গল্পের লেখক হলেন অজেয় রায়। লেখকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প মরণের মুখে। সকাল 10টা নাগাদ ভবানী প্রেসের সামনে সাইকেল থেকে নামলো দীপক। একবার ঢু মেরে যাই সম্পাদকের ঘরে। ভবানী প্রেসের এক কোণে সাপ্তাহিক বঙ্গবার্তার ছোট্ট অফিস ঘর। দীপক দরজা ঠেলে মুখ বাড়াতেই সম্পাদক কুঞ্জবিহারী মাইতি যথারীতি গমগমে গলায় আহ্বান জানালেন, এসো দীপক। দীপক ঢুকল। কুঞ্জবাবুর সামনে এক ভদ্রলোক বসেছিলেন চেয়ারে। ছোটখাটো চেহারা, ফর্সা রং। মানুষটিকে দেখেছে দীপক, তবে পরিচয় নেই। কুঞ্জবিহারী বললেন দীপককে, কি কোনো ইন্টারেস্টিং নিউজ আছে? কয়েক সপ্তাহ মোটে ভালো স্টোরি যাচ্ছে না, সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। দীপক চেয়ারে বসতে বসতে মিনমিন করে, না তেমন কিছু নেই, শুধু ওই হনুমানের বিয়ে দেখা। কিরকম? নড়ে চড়ে বসেন কুঞ্জবিহারী। গত শুক্রবার মানে 3 দিন আগে নানুরের কাছে একটা বিয়ে ছিল। কি সব স্ত্রী আচার হচ্ছিল সকালে। হঠাৎ কত্তুকে একটা গোদা হনুমান একদম ঘাড়ের কাছে পাঁচিলে বসে ঝুঁকে পড়ে দেখতে থাকে ব্যাপার। ভয় পেয়ে সব মেয়েরা মায় কোণে শুদ্ধ মারে ছুট। ছেলেরা লাঠি ছোটা দেখিয়ে হনুমানটিকে তাড়ায়, কিন্তু সে বেটা নাছোড় বান্দা। ওইসব অনুষ্ঠান যেখানেই হয় ঠিক গিয়ে উঁকি দেয়। শেষে লোকে হাল ছেড়ে দেয়, থাকুক গে, ওকে আর ডিস্টার্ব করে না। হনুমানটাও কোনো গোলমাল করে না, খুঁটিয়ে দেখে সব। বিকেলে ওকে কিছু কলা মূলো দেওয়া হয় খেতে, হাজার হোক নেমন্তন্ন বাড়ি। তাই দিয়ে তৃপ্তিসহ ভোজ সেরে হনুটা বিদায় নেয়। লোকে বলেছে ও নাকি আশীর্বাদ করে গেছে, বরকনের মঙ্গল হবে। এই নিয়ে খুব গুজব ছড়াচ্ছে। কাল খবর নিতে গেছিলাম নানুরে। কুঞ্জবিহারী তার ঝাঁটার মতন গোপজোড়া নাচিয়ে বললেন, ইন্টারেস্টিং, একটা স্টোরি করে দাও। দেখছো অন্য জীবদের মানুষ সম্বন্ধে কেমন কৌতূহল। সম্পাদকের সামনে বসা ভদ্রলোক বলে উঠলেন, কেন থাকবে না মশাই, মানুষের যখন অন্য জীবজন্তু নিয়ে এত মাথা ব্যথা। ওহ, কত রকম মানুষ যে হয়। এই তো কদিন আগে একজনের সঙ্গে আলাপ হলো। ভদ্রলোকের শখ হচ্ছে সাপ। দিন রাত সাপুরেদের কাছে ঘুরঘুর করেন, আবার সাপ পোষেন। উদ্ভট খেয়াল। ইস, সাপ মশাই আমি দু চোখে দেখতে পারি না। এই নিয়ে আবার কেউ রিসার্চ করে। এর চাইতে নানুরের ওই হনুমান ভালো। তিনি কোথায় থাকেন, কি নাম? কৌতূহলী দীপকের প্রশ্ন। ভদ্রলোক দীপকের দিকে চেয়ে একটু ইতস্তত করতে কুঞ্জবাবু বললেন, আলাপ করিয়ে দিই, এর নাম বগলাচরণ দত্ত, আর এ হচ্ছে দীপক রায়, বঙ্গবার্তার একজন রিপোর্টার। দীপক ও বগলাচরণ পরস্পরকে নমস্কার জানায়। তারপর বগলাচরণ বলেন, সেই ভদ্রলোক থাকেন সিএনের কাছে। বীরভূমের লোক নন, বাইরের লোক। সিএনের কাছে একটা বাসা ভাড়া করে রয়েছেন কিছুদিন। সাপ আর সাপুরের খোঁজে বীরভূমের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। গোটা পশ্চিমবঙ্গেই নাকি ঘুরেছেন এই উদ্দেশ্যে। নাম বললেন হরিবাবু, হরিহর নাগ। নাগ বংশীয় কিনা, আই বোধহয় সর্পকুলের ওপর এত টান। খিকি করে হাসেন বগলাচরণ। কি হরিনাগের একটা ইন্টারভিউ নেবে নাকি? সম্পাদকের বক্তব্য। তাই ভাবছি। দীপক মাথা ঝাঁকায়। বেশ, লেগে যাও। সম্পাদক উৎসাহ দিলেন, ইন্টারেস্টিং কিছু পেতেও পারো। সম্পাদকের কথাগুলো মনে রেখে দীপক বিদায় নেয়। হরিহর নাগ যে বাসায় থাকেন সেটা গ্রামের এক প্রান্তে। বহু পুরানো দোতলা পাকা বাড়ি। বাড়ির চারধারে অনেকখানি এলাকা। এখন বড় বড় গাছ আর ঝোপ জঙ্গলে ভরা। পুকুরটা মজে গেছে। এক সময় ধনী সরকার পরিবারের বাস ছিল বাড়িটায়, তবে এখন গোটা বাড়ি ফাঁকা পড়ে আছে প্রায় বছর ভোর। পরিবারের সবাই প্রায় গ্রাম ছেড়েছে। চাষের জমিও প্রায় সমস্ত বিক্রি করে দিয়েছে।
শুধু প্রাচীন গৌরবের সাক্ষীস্বরূপ জীর্ণ বাড়িটা টিকে আছে কোনো রকমে। সরকারদের একটি পরিবার এখনো আছে বটে ভিটে আগলে, কিন্তু তারা থাকে পুরানো বাড়ি থেকে খানিক তফাতে। মাটির বাড়ি বানিয়ে নিয়েছে। পুরানো বাড়িখানার যা দশা, কোন দিন না ভেঙে পড়ে ছাদ। তাছাড়া এতকাল ফাঁকা পড়ে থাকায় ভুতুরে বলেও কিঞ্চিত বদনাম হয়েছে সরকার বাড়ির। হরিবাবু সরকারদের এই পাকা বাড়ির নিচের তলায় কয়েকটা ঘর নিয়েছেন নামমাত্র ভাড়ায়। সাপসুপ করে থাকছেন। ওর ভূত বা সাপখোপের ভয় নেই। একদম একা থাকেন না অবশ্যই। কালুয়া বলে একটি লোক থাকে সঙ্গে। কালুয়া যাতে সাপুরে। ওর বাড়ি নাকি বীরভূমে, লাভপুরে। হরিবাবুর সঙ্গে এসেছে। সে হরিবাবুর কাজকর্ম করে দেয়, সঙ্গে সঙ্গে ঘোরেও। সাপুরে বলেই কালুয়ার সাপ সম্পর্কে ভয় ডর নেই। নইলে যে সাপ পোষে তার সঙ্গে অন্য লোক কেউ থাকতো না। হরিবাবু সম্বন্ধে এসব জানল দীপক গ্রামের লোকের মুখে। বঙ্গবার্তা দপ্তরে হরিহর নাগের কথা শোনার কয়েকদিন বাদে এক দুপুরে সে হাজির হয় হরিবাবুর বাসায়। হরিবাবু তখন বাড়িতে ছিলেন না, কেউ ছিল না বাসায়, ঘর তালাবন্ধ। দীপক ফিরে যায়নি। এই অবসরে সে গ্রামে ঘুরে হরিবাবু এবং সরকার বাড়ি সম্বন্ধে কিছু খবর জোগাড় করল। তবে গাঁয়ের লোকের হাবভাব দেখে তার একটা সন্দেহ হলো যে এই আগন্তুককে গাঁয়ের লোক বিশেষ পছন্দ করে না, হয়তোবা হরিবাবুর উদ্ভট খেয়ালের কারণে। গ্রামের মান্যগণ্যরা বেশ একটা অবজ্ঞা ও বিরক্তির ভাবই প্রকাশ করলো হরিবাবু সম্পর্কে। তবে সোজাসুজি কোনো বদনাম দিল না কেউ। হরিবাবুর চেয়ে হরিবাবুর সঙ্গী কালুয়া সম্পর্কেই মনে হলো গাঁয়ের অপছন্দ বেশি। কারণটা ঠিক করতে পারে না দীপক। হরিবাবু ফিরলেন বিকেলে। বগলাচরণের মুখে যা বর্ণনা শুনেছিল তাই মিলিয়ে হরিবাবুকে আন্দাজ করা দীপক। লম্বা রোগা, পাকানো শরীর, বয়স বছর 40, লম্বাটে মুখ, রোদে পোড়া শ্যামবর্ণ, খাড়া নাক, চাপা ঠোঁট, রগের চুলে একটু পাক ধরেছে, পরনে ধুতি পাঞ্জাবি, পায়ে রবারের জুতো, কাঁধে একটা চটের ব্যাগ। গ্রীষ্মের পরন্ত বেলায় মেঠো পথ বেয়ে বড় বড় পা ফেলে এলেন ভদ্রলোক। তার বেশ খানিকটা পেছনে আসছিল আর একজন। লোকটির কাঁধে একটি বড় সড়ো থলে। ভদ্রলোক সরকার বাড়ির জঙ্গুলে এলাকায় ঢোকার মুখে দীপক এগিয়ে গিয়ে হাত জোর করে বলল, নমস্কার, আপনি কি শ্রী হরিহর নাগ? ভদ্রলোক থমকে গিয়ে বললেন, হ্যাঁ। আপনার সঙ্গে আলাপ করতে এলাম। আপনি নাকি সাপ নিয়ে রিসার্চ করছেন? আপনি? হরিহরবাবু ভুরু কোঁচকান। আমার নাম দীপক রায়, রিপোর্টার। কোন কাগজ? সাপ্তাহিক বঙ্গবার্তা। বঙ্গবার্তা? কোথা থেকে বেরোয়? বোলপুর। আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আমার কথা শুনলেন কোত্থেকে? শুনেছি। রহস্যময় হাসে দীপক। রিপোর্টারদের চোখ কান খোলা রাখতে হয়। হরিহরবাবু গম্ভীর মুখে বললেন, রিসার্চ গবেষণা অত বড় ব্যাপার আমি করি না। সাপ নিয়ে সামান্য কিছু স্টাডি করছি। জীবজন্তু নিয়ে আমার চিরকালেরই আগ্রহ। আপাতত সাপ নিয়ে পড়েছি। যদি সাবজেক্টটায় আরো সময় দিতে পারি, নতুন কিছু পাই, ইচ্ছে আছে একটা বই লিখব। শুধু সাপ নিয়ে নয়, সাপুড়েদের নিয়েও। আপাতত যা জেনেছেন তাই নিয়ে বলুন কিছু। হরিহর রুক্ষ স্বরে বললেন, মাফ করবেন, প্রেসকে এখন আমি ইন্টারভিউ দেব না। এই বিষয়ে অনেক পণ্ডিত আছেন। ভুলভাল কিছু বলে ফেললে এক্সপার্টরা আমার বাকি রাখবেন না, সমালোচনা করে তুলো ধুনে দেবেন। আমি শখ করে এই নিয়ে মেতেছি, এখনই সিরিয়াস ঝামেলায় জড়াতে চাই না। হরিহর সোজাসুজি ইন্টারভিউ দিতে নারাজ বুঝে দীপক কথা ঘোরায়। আপনি কলকাতায় থাকেন? না, ব্যারাকপুরে, 24 পরগনা। চাকরিতে ছুটি নিয়ে এই শখ মেটান বুঝি? চাকরি করি না, ব্যবসা করি। মাঝে মাঝে ব্যবসা থেকে ছুটি নিয়ে শখ মেটাই। আপনি কি সাপ পোষেন? ঠিক পোষ মানাবার চেষ্টা করি না, তবে কিছুদিন রাখি নিজের কাছে। কেন? তাদের ধরন ধারণ স্টাডি করি বন্ধ ঘরে ছেড়ে দিয়ে। বিষাক্ত সাপ? আপনি সেই ঘরে থাকেন? থাকি কখনো কখনো। ডেঞ্জারাস? যদি কামড়ে দেয়? অবশ্যই বিষ বের করা সাপ,
তাই কামড়ালেও মরি না। আপনি সাপ ধরতে পারেন? না। সাপ পান কোত্থেকে? কিনি সাপুড়েদের থেকে। বিষ দাঁত কামাতে পারেন? না। তাহলে? কখনো সাপুড়েরা কামিয়ে দেয়, কখনো কালুয়া কামায়। কালুয়া মানে আপনার ওই সঙ্গী? ওর খবরও রেখেছেন দেখছি। কালুয়া যাতে সাপুড়ে সাপ ধরতে পারে, বিষ ঝাড়তে পারে, তাই এ কাজে ওকে নিয়ে ঘুরি। কালুয়া নামে হরিহরবাবুর সঙ্গীটি খানিক তফাতে চুপচাপ দাঁড়িয়ে একটুক্ষণ লক্ষ্য করছিল দীপককে। তারপর হরিবাবু ইঙ্গিত করাতেই সে ধীর পায়ে বাড়ির পিছন দিকে চলে যায়। কালুয়ার চেহারা বা ধরন ধারণ বেশ অদ্ভুত। ঘোর কালো রং, মাথায় ঝাঁকড়া বাদামি চুল, পুরুষটুক বাঁকানো গোঁফ, মাঝারি লম্বা, দারুণ গাট্টা গোট্টা, মুখ ভাবলেশহীন কঠিন, খুদে খুদে তীক্ষ্ণ চোখ, গায়ে ধুতি ও হাতাওয়ালা গেঞ্জি, খালি পা। আচ্ছা, সাপগুলো কিনে কিছুদিন রেখে মানে অবজার্ভ করে তারপর কি করেন? বিক্রি করে দেন? না, বিক্রি করি না, ছেড়ে দিই। হ্যাঁ মানে? হ্যাঁ, ছেড়ে দিই। তাদের বন্দিদশা থেকে মুক্ত করে দিই, ঝোপে ঝাড়ে মাঠে ছেড়ে দিই। দীপক অবাক হয়ে তাকিয়ে থাকে। হরিহরবাবু বলেন, দেখুন, আমি একজন অ্যানিম্যাল লাভার। জীবজন্তুকে বন্দি করে রাখা আমি অন্যায় বলে মনে করি। তারা ভারী কষ্ট পায়। ভাবুন তো, জেলে আটকে রাখলে মানুষের কত বড় শাস্তি, যথেষ্ট আরামে রাখলেও। তবু বাধ্য হয়ে আমরা চিড়িয়াখানা বানাই। আর সাপুড়েরা যে সাপগুলোকে রাখে ঝাঁপির মধ্যে সারাক্ষণ, কি কষ্ট তাদের! মোটে নড়াচড়া করতে পারে না। এটা আইন করে বন্ধ করা উচিত। কিন্তু তাহলে আবার সাপুড়েরা ভাতে মরবে, উভয়ই সমস্যা। দীপক পুলকিত হয় হরিহরবাবুর কথায়। সে নিজেও জীবজন্তু খুব ভালোবাসে, বন্দি প্রাণী দেখলে কষ্ট পায়। তাই হরিবাবুর ব্যথা সে বোঝে। বলে, ঠিকই বলেছেন। হরিহরবাবু উৎসাহিত হয়ে আরো বলেন, দেখুন, সাপুড়েদের ঝাঁপিতে দিনের পর দিন জড়সড় হয়ে থেকে সাপেদের আয়ু কমে যায়, বেশি দিন বাঁচে না বেচারিরা। অনেক সময় বন্দি মৃতপ্রায় সাপকে সাপুড়ে নিজেই ছেড়ে দেয়। তবে সে বড় শেষ সময়। আমি তার আগেই কিনে নিই খানিক তাজা সাপ, কয়েকদিন নিজের কাছে রেখে স্টাডি করে ছেড়ে দিই তাদের, যাতে তারা আরও বেশ কিছুকাল বাঁচতে পারে। দুটো উদ্দেশ্যই সফল হয়, আমার ক্ষুদ্র সামর্থ্যের যেটুকু করা যায় আর কি। সদ্য ধরা একদম তাজা সাপ কিনে ছাড়লে তো আরো ভালো হয়, দীপক প্রস্তাব দেয়। ভালো হয় ঠিকই, তবে সেরকম সাপের দাম খুব চড়া। সাপুড়েরা সহজে বিক্রি করতে চায় না, খেলা দেখায়, বিষ বিক্রি করে। তাই বাধ্য হয়ে একটু পুরনো সাপ কিনি। হরিহর নাগ সম্বন্ধে দীপকের শ্রদ্ধা হলো। ভদ্রলোকের বাইরের আবরণ রুক্ষ হলেও সত্যি জীবপ্রেমী। গ্রামের লোক একে অপছন্দ করে কেন? হয়তো ভদ্রঘরের ব্যক্তির সাপ নিয়ে ঘাটাঘাটি পছন্দ নয়। আর একটা কারণ হতে পারে, হরিহরবাবুর সঙ্গী কালুয়া, ওর হাবভাব দীপকেরও ভালো লাগেনি। দীপক ভাবলো যে হরিবাবু ইন্টারভিউ না দিলেও ওর সম্বন্ধে নিউজ ছাপলে তো আটকাতে পারেন না, সে অধিকার আছে সাংবাদিকের। অতএব হরিহরের গতিবিধি, কাজ ইত্যাদির খোঁজ আরও নিয়ে সে খবর ছাপবে বঙ্গবার্তায়। আশেপাশের গ্রামের লোক আর সাপুড়েদের থেকে শুনতে হবে হরিহরবাবুর সম্পর্কে। দিন সাতেকের মধ্যে দীপক হরিহর নাগের বিষয়ে বেশ কিছু খবর পেল। বিচিত্র সব খবর। নানান গ্রামের সাপুড়েরা জানালো যে হরিহরবাবু তাদের কাছে অনেক কিছু জানতে আসেন বটে। সাপুড়েদের জীবনযাত্রা, সাপ নিয়ে তাদের বিশ্বাস, পালা পার্বণ, সাপেদের রকম সকম খাতায় লিখে নেন কি সব। প্রায়ই সাপ কেনেন, তবে ছোট সাপ কেনেন না, বড় বড় সাইজের সাপ কেনেন। বিষধর বা নির্বিষ যে কোনো সাপ। সাপ কেনা নিয়ে বড্ড দরাদরি করেন। কেনেন যথাসম্ভব কম দামে, ফলে পুরানো নির্জীব সাপই মেলে বেশি। শুনে খারাপ লাগলো দীপকের। হরিহরবাবু দীপককে যা বলেছিলেন তার সঙ্গে মিলছে না এই কাজের কথা। এতে হরিহরের সাপ কেনার প্রধান উদ্দেশ্যটাই যে ব্যর্থ হয়ে যাচ্ছে। ভদ্রলোকের কি অর্থের অভাব, অথবা কিপ্টে স্বভাব? হরিহর যে গ্রামে বাসা বেঁধেছেন সেখানে খোঁজ করেও বিচলিত হয় দীপক। গাঁয়ের বেশিরভাগ লোক এই আগন্তুকের উপর মহা খাপ্পা হয়ে উঠেছে।
অন্য জায়গা থেকে সাপ এনে এই গাঁয়ে ছাড়বে। এইসব বদ খেয়াল চলবে না। গাঁয়ে বিষাক্ত সাপের অভাব নেই। প্রতি বছরই 2-1 কামড় খায় বিষধরের, মারাও যায় কেউ কেউ। তার উপর এই বাড়তি উপদ্রব কেন? গ্রামের লোক এই নিয়ে হরিহরকে ধমকেছে। হরিহর নাকি বুঝিয়েছেন তাদের, তিনি এই গাঁয়ে বাইরে থেকে অন্য সাপ কখনো ছাড়বেন না, সেগুলি ছেড়ে দেবেন গ্রামের সীমানা থেকে অনেক দূরে। গ্রামের লোক কিন্তু বিশ্বাস করেনি তার কথায়। ওই গ্রামের লোকের আর একটা ক্ষোভ কালুয়াকে নিয়ে। বেপরোয়া ধরনের লোকটা গাঁয়ের কাউকে যেন গ্রাহ্য করে না। ইতিমধ্যে ওর সঙ্গে গাঁয়ের লোকের ছোটখাটো খিটিমিটি হয়ে গেছে। কালুয়ার গতিবিধি অতি সন্দেহজনক। রাত বিরেতে নিঃশব্দে কোথায় যায় আসে। লোকটা যে সুবিধের নয় তার প্রমাণ মিলেছে। এখানকার থানা থেকে পুলিশ এসে কালুয়ার খোঁজ খবর নিয়ে গেছে। জানা গেছে লোকটা নাকি লাভপুরে বছরখানেক আগে একটা ডাকাতির কেসে ফেঁসেছিল। বরাত জোরে প্রমাণের অভাবে সেবার ছাড়া পায়। তবে মারপিটের অভিযোগে বার কয়েক অল্পকালের জন্য জেল খেটেছে। বোলপুর থানা ওর ওপর তাই নজর রেখেছে। এমন একটি কুখ্যাত সঙ্গী জোড়ালেন কেন হরিবাবু? গ্রামের লোক মণিবৃত্ত উভয়ের ওপরেই সতর্ক চোখ রাখছে। বেচাল দেখলেই তাদের তাড়িয়ে ছাড়বে। ভদ্রলোকের ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হয় দীপক। বেইজ্জত না হন, ওকে সাবধান করে দিলে হয়। দাসপুর গিয়েছিল দীপক এক বন্ধুর কাছে। কথায় কথায় বন্ধুটি বলল, কাল এক কাণ্ড হয়েছে। হরিহর নামে এক ভদ্রলোক এসেছেন এ তল্লাটে, নাম শুনেছিস? হ্যাঁ শুনেছি, কেন? হরিহর বাবু নাকি সাপ পোষেন, সাপ নিয়ে রিসার্চ করেন। হ্যাঁ শুনেছি। ওর একটা চাকর আছে কালুয়া নামে। কাল যা ঘটেছে, গাঁয়ের লোক কালুয়ার উপর সাংঘাতিক চড়ে গেছে। কেন? কালুয়াটা ঘোষেদের আমবাগান থেকে একটা মস্ত ঢ্যামনা সাপ ধরে নিয়ে গেছে লুকিয়ে। হ্যাঁ, ঢ্যামনা ধরলো কি করে? যা ছোটে। সাপটা ব্যাং ট্যাং কিছু খেয়ে নির্জীব হয়ে পড়েছিল, নড়তে পারছিল না। সেই সুযোগে ধরেছে। আমবাগানটা গ্রামের সীমানায়। কালুয়া ওর ভিতর দিয়ে যাচ্ছিল দুপুরে, তখন ধরে। একটা বাগাল ছেলে আগেই দেখেছিল সাপটা খাবার গিলে পড়ে আছে বাগানে। ছেলেটা দূর থেকে দেখে কালুয়া ওখানে বসে কি জানি করলো, তারপর চলে গেল। একটু বাদে বাগালটা গিয়ে দেখে সাপটা নেই। নির্ঘাত কালুয়ার কীর্তি, ওর মনিবকে দেবে। বন্ধুটি উত্তেজিতভাবে বলে, ঢ্যামনা সাপ চাষির উপকারী জীব, ধেড়ে ইঁদুর খায় প্রচুর। ধেড়ে ইঁদুর কত ধান খেয়ে লোকসান করে চাষির। গাঁয়ের লোক পারতপক্ষে ঢ্যামনা সাপ মারে না। হরিবাবুও মারবেন না। উনি সাপ এনে কিছুদিন রেখে অবজার্ভ করেন, তারপর ছেড়ে দেন। দীপক ঠান্ডা করার চেষ্টা করে। বন্ধুটি তেলে বেগুনে জ্বলে ওঠে। ওহ, এ গায়ে সাপ অন্য কোথাও ছাড়লে আমাদের লাভ। গ্রামের লোক ঠিক করেছে কালুয়া ফের এখানে এলে ওর ঠ্যাং ভেঙে দেবে। দীপকের মনে নানান প্রশ্ন করে। ব্যাপারগুলো কেমন গোলমেলে। সিএনের কাছেই জমির সাপুরের বাড়ি। জমিরের সঙ্গে দীপকের বহুদিনের চেনা। জমিরের ছেলের অসুখে খুব সাহায্য করেছিল দীপক। 10 বছরের মরমর ছেলেকে বোলপুর হাসপাতালে ভর্তি করতে এনে জমির তখন দিশেহারা। দীপক চটপট রোগীকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে, টাকা কড়ি দিয়ে সাহায্য করে জমিরকে। ক্রমে ছেলেটি সুস্থ হয়ে ওঠে। অনেকদিন বাদে দীপককে দেখে জমির ভারী খুশি। চা খাওয়ায়, এটা সেটা কথার পর দীপক জিজ্ঞেস করে, হরিহর নাককে চেনো? আগে চেনা হয়েছে। তার কাছে সাপ বিক্রি করেছো? করেছি বাবু। কি কি সাপ? সে হরেক রকম। উনি কি সাপ পোষেন? হ, তাই বলেন। তুমি গেছো ওর বাসায়? আগে গেছি। হরিহরবাবুর চাকর কালুয়া লোকটা কেমন? দীপক লক্ষ্য করে যে জমির থতমত খায়, মুখে ত্রস্ত ভাব। সে জবাব দেয় না সঙ্গে সঙ্গে, খানিক চুপ করে থাকে। তারপর বলে, জানি না ঠিক। দীপক বলল, ভাবছি এখন একবার হরিহরবাবুর বাসায় যাব। কেমনভাবে সাপ রাখেন, কি কি করেন দেখব। যাবে নাকি সঙ্গে? জমির কাঁচুমাচু মুখে বলে, আজ একটু কাজ আছে। তারপর সে ইতস্তত করে বলে, ওসব জিনিস দেখার দরকার কি? মা মনসার বাহন, ওদের মতিগতি বোঝা দায়। বড় মেজাজি জীব, শেষে বিপদ আপদ। বলতে বলতে সে হঠাৎ থেমে যায়। তোর বিপদ আবার কি? যাক, চলি এখন।
দীপক রওনা দেয়। বেলা দুপুর। হরিহরনাগের বাসায় পৌঁছে দীপক দেখল যে বাড়ি বন্ধ, দরজায় তালা ঝুলছে। সে ঘরগুলোর দরজা জানালার কপাট ঠেলে ভেতরে উঁকি মারার চেষ্টা করতে থাকলো। একটা ছোট্ট ঘরের জানালা দেখলো আধ খোলা। সে ঘরের মধ্যে নজর করে। ভিতরে আলো নেই, তবে বাইরে ঝাঁঝা রোদ। তারই ফলে ভিতরটা মোটামুটি দেখা যাচ্ছে। ঘরে টাঙানো দড়িতে কি যেন ঝুলছে। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে দীপক। একটা বিশ্রী গন্ধ ভেসে আসে ঘর থেকে। দীপক পরীক্ষা করে প্রতিটি জানালা দরজা। না, কোনোটাই খুলতে পারা যায় না। সে ভাবে কিছুক্ষণ, তারপর খানিক দূরে একটা ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে বসে। চারপাশে ঘন গাছগাছালি থাকায় সরকার বাড়িটা বাইরে থেকে ভালো দেখা যায় না। দীপকের পিছনে একটা ভাঙা গোয়ালঘর, সামনে কুল ঝোপ। সাবধানে সে দেখে নেয় চারধার। জায়গাটা সাপখোপের আড্ডা। বাগান ভেদ করে বাসায় ঢোকার পথটা রইল তার নজরে। আশা করলো তাকে কেউ দেখতে পাবে না। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দীপককে। কালুয়া ফিরল। সে ঘরের তালা খুলে ভিতরে ঢুকলো। তারপরেই একটা ছোট থলি হাতে বেরিয়ে গেল গ্রামের দিকে। মনে হলো কিছু কিনতে গেল দোকানে। দরজায় তালা দিল না, শিকল তুলে দিল, অর্থাৎ এখনই ফিরবে। দীপক কয়েক মিনিট অপেক্ষা করে। হরিহরের দেখা নেই। তিনি বোধহয় পরে ফিরবেন, আলাদা বেরিয়েছেন। কালুয়া ফেরার আগে সময়টুকু কাজে লাগাই, হয়তো এমন সুযোগ আর মিলবে না। দীপক শিকল খুলে ঢুকলো বাসায়। এ ঘর ও ঘর করে ঢুকলো গিয়ে সেই ঘরটায়। দড়িতে ঝোলানো বস্তুটি পরীক্ষা করলো। বিশ্রী গন্ধটায় কাক গুলিয়ে উঠছে। তাকে রাখা অনেকগুলো ছোট বড় সাপের ঝাঁপি। একটা বাঁশের লাঠি খাড়া করা রয়েছে দেওয়ালে, সেটা হাতে নেয়। এবার তার চোখে পড়ে ঘরের এক কোণে দুটো কাঠের প্যাকিং বাক্স। এক একটা হাত দেড়েক লম্বা, হাতখানেক চওড়া। তাদের ওপর কাঠের আলগা তক্তা চাপিয়ে ঢাকা দেওয়া। ডান হাতে লাঠিটা দৃঢ় মুষ্টিতে পাকড়ে বাঁ হাতে একটা বাক্সের ডালা খুলেই চমকে যায় দীপক। ও, এই ব্যাপার। সে তাহলে ঠিকই সন্দেহ করেছিল। পিছনে খুট করে আওয়াজ হতেই দীপক চকিতে ঘুরে দাঁড়ায় লাঠি বাগিয়ে। কালুয়া ফিরেছে নিশ্চয়ই। কিন্তু যে দৃশ্য দেখল, কাঠ হয়ে গেল সে। কালুয়া নয়, স্বয়ং হরিহর নাগ দাঁড়িয়ে দরজায়। তার হাতে উদ্যত পিস্তল, কঠোর মুখ, চোখে তীব্র রাগ। লাঠিটা ফেলো, কঠিন কণ্ঠে আদেশ করেন হরিহর, নইলে গুলি করব। সাইলেন্সার লাগানো আছে রিভলভারে, কেউ শুনতেও পাবে না। তারপর লাশ পুঁতে দেব মাটিতে। দীপক লাঠি ফেলে দেয়। হরিহরের হিংস্র মূর্তি দেখে বিশ্বাস করে যে ও যা বলছে তা করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। এবার পেছন ফেরো, আদেশ হয়। দীপককে ইতস্তত করতে দেখে খুব ঠান্ডা ভাবে হরিহর রিভলভার তাক করেন, ওর কপাল তাক করে। নিরুপায় দীপক পিছন ফেরে। কালুয়া, ওকে বেঁধে ফেল, হরিহরের কণ্ঠে হুকুম হয়। সঙ্গে সঙ্গে দুটো প্রচন্ড বলশালী থাবা দীপকের হাত দুটো টেনে পিছনে এনে দড়ি জড়িয়ে শক্ত করে বেঁধে ফেলে। তারপরেই তাকে ল্যাং মেরে মেঝেতে শুইয়ে দেয় কালুয়া। এবার বাঁধে তার পা। একদম চুপ, পালাবার চেষ্টা করলেই মরবে। হরিহর দীপকের বুকের উপর রিভলভার তাক করে শাসায়। দীপকের হাত পা বাঁধা হলে কালুয়া দীপককে মেঝেতে শুইয়ে রেখে বেরিয়ে যায়। দ্রুত ফিরে আসে। ফিরেই সে একটা অদ্ভুত কাণ্ড করে। দীপকের নাকটা জোরে টিপে ধরে দু আঙুলে। নিঃশ্বাস নিতে বাধ্য হয়ে দীপক হাঁ করতেই কালুয়া তার মুখের মধ্যে ঠেসে দেয় একতলা ন্যাকড়া। দীপকের দম বন্ধ হবার জোগাড়। সে ছটফট করে। কালুয়া নাক ছেড়ে দেয় বটে, তবে ছটফট নিপুণ হাতে ওর মুখ বেঁধে ফেলে গামছা জড়িয়ে। দীপকের আর টুঁ শব্দ করার উপায় থাকে না। কাতর চোখে দেখে, বোঝে না এদের মতলবটা কি। কালুয়া, আমাদের কোনো বিষওয়ালা সাপ আছে? হরিহরের প্রশ্ন। আছে, একটা কেলে গোখরোর বিষ জমেছে দাঁতে। ভেরি গুড। দুই একটা এমন থাকা দরকার, কাজে লাগে। এবার দীপকের উদ্দেশ্যে তীক্ষ্ণ বিদ্রুপের সুরে ক্রূর হেসে বললেন,
কি হে ইয়ং ম্যান, রিপোর্টারি ছেড়ে ডিটেকটিভগিরি ধরলে কেন? গ্রেট ফুড, বড্ড বেশি জেনে ফেলেছ, তাই মরবে। না গেললে যে পা দিয়েছ, ছবল খেতেই হবে, উপায় নেই। তিনি এবার কালুয়াকে বললেন, শোন, আমি বেরিয়ে যাচ্ছি এক্ষুনি। বাসে বোলপুর শহরে যাব। কয়েকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে রাতে ওখানেই কাটাবো কোনো হোটেলে, সকালে ফিরবো। আমি চলে যাবার খানিক বাদে তুই গোখরোটাকে ছেড়ে দিবি এই ঘরে। তারপর বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিবি। এরপর বাইরে থাকবি, উঠানে ঘুরবি, কাজকর্ম করবি। দেখবার গ্রামের ভেতরে যাবি, ফাঁকে ফাঁকে এসে লক্ষ্য করবি সাপটা একে কামড়ালো কিনা। ছেলেটা অক্কা পেলে লাশ রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে ফেলে আসবি যতটা সম্ভব দূরে ধান খেতে। সাবধান, কেউ যেন না দেখতে পায়। ফেলার আগে এর বাঁধন টাঁধন সব খুলে দিবি, দেখে যেন মনে হয় আলপথে সাপ কেটে মরেছে। লাশ ফেলে এসে তুইও বেরিয়ে যাবি, ফিরবি একদম ভোরে। হ্যাঁ, কালই সব মাল পাচার করে ফেলতে হবে। সন্দেহ করে সার্চ করলে যেন কোনো প্রমাণ না পায়। সাপটা কামড়াতে বেশ দেরি করলে জানালা দিয়ে ঢিল মেরে উস্কে দিবি। তবে তারা নেই, এখনো 4টে বাজেনি, ঢের সময় আছে। নির্দেশগুলো দৃঢ় স্পষ্ট ভাষায় জারি করে দীপকের দিকে আর দিকপাত মাত্র না করে বেরিয়ে গেলেন হরিহর নাগ। কালুয়াও সঙ্গে গেল। কালুয়া ফিরে এলো মিনিট 10 বাদে। সে তাক থেকে একটা ঝাঁপি নামিয়ে মাটিতে রাখলো। তারপর ঝাঁপির ডালা তুলে একটু ফাঁক রেখে চট করে পিছিয়ে গেল। কালো কুচকুচে একটা সাপের মাথা সেই ফাঁকটুকু দিয়ে ডালা ঠেলে বেরোতে শুরু করে। তার মুখ থেকে লকলকে চেরা জিভ বেরোচ্ছে, ঢুকছে। কালুয়া দ্রুত পায়ে ঘরের বাইরে গিয়ে দরজা কপাট বন্ধ করে। বাইরে শিকল তলার শব্দ। ধীরে ধীরে বেরোয় সাপটা। অন্তত 1.5 চারেক লম্বা, তেমনি মোটা, চকচকে নিকশ কালো দেহ। সেটা চলতে শুরু করে। দীপক একেবারে কাঠ। সে জানে যে সাপ খাদ্যবস্তু ছাড়া অন্য প্রাণীকে নেহাত ভয় পায় না। পেলে অথবা বিরক্ত না করলে আক্রমণ করে না। দীপক বুকের ওঠানামা, শ্বাস প্রশ্বাসের শব্দ ও গতি কমিয়ে আনে প্রাণপণে, যতক্ষণ এইভাবে বাঁচা যায়। হাত পিছমোড়া করে বাঁধা থাকায় দীপক কিছুটা কাত হয়ে শোয়া। তার পায়ের দিকে দরজা, সাপের জাঁপিটা সামনে, খোলা জানালাটা পিঠের দিকে। সাপটা একবার ঘাড় তুলে দেখে নেয়, অতঃপর ধীরে সুস্থে এঁকে বেঁকে চলে দেওয়াল ঘেঁষে। বোধহয় ও কোনো ফুটোর সন্ধান করছে বেরিয়ে পালাবার ধান্দায়। দীপকের অস্তিত্ব হয়তো টের পায়নি, অথবা বিপজ্জনক মনে হয়নি এখনো। সারা ঘরে চক্কর দিতে থাকে সাপটা। দীপক আর চোখে নজর রাখছে সাপটাকে। কখনো সেটা তার কাছাকাছি চলে আসছে, কখনো দূরে। ইচ্ছা করে নয়, স্বাভাবিক আতঙ্কেই অবশ হয়ে যাচ্ছে দীপকের দেহ মন। সাপটা যখন তার পিছন দিকে যাচ্ছে, তখন যে কি অসহনীয় অবস্থা। প্রতি মুহূর্তে আশঙ্কা, এই বুঝি ছবল খেলাম, স্পর্শ পাবো কোনো হিম শীতল সরীসৃপ দেহের। কোথায় ওটা? নড়াচড়া বা মুখ ঘুরিয়ে দেখার উপায় নেই। একইভাবে স্থির হয়ে থাকে সে। জানালা দিয়ে আলো ঢুকছে, মাঝে মাঝে ছায়া পড়ছে ঘরে। কেউ নিশ্চয়ই জানালায় দাঁড়াচ্ছে রোদের পথ আগলে। আবার সরে যায় ছায়া। কালুয়া লক্ষ্য রাখছে সাপটা দীপককে ছোবল দিল কিনা। দীপকের মনে ভেসে ওঠে অনেক প্রিয়জনের মুখ, বাবা, মা, দাদা, বৌদি, ভাইপো ছোটন, ভাইজি, ঝুমা, আরও কতজনের। ঘরে থাকলে বৌদি এই সময় তাকে চা খেতে ডাকত। দাদুর রেস্টুরেন্টের আড্ডায় একটু পরে এক এক করে বন্ধুরা জুটতে শুরু করবে। চা খেয়ে দীপকও হাজির হতো। বঙ্গবার্তা অফিসে কুঞ্জবাবু টেবিলে ঝুঁকে সম্পাদকীয় লিখছেন, হয়তো আশা করছেন দীপককে। কেউ কি কল্পনাও করতে পারবে দীপক এখন কোথায়? নিশ্চিত মরণের মুখে কি যন্ত্রণাময় ভবিতব্যের প্রতীক্ষায় রয়েছে সে। সময় বুঝি আর এগোয় না। কতক্ষণ কেটেছে? 15 মিনিট, আধা ঘন্টা। দীপকের বোধ হচ্ছে যেন কয়েক ঘন্টা। মনের চাপ অসহ্য হয়ে ওঠে এক এক সময়। সাক্ষাৎ মৃত্যুর দুধ ঘুরছে চারপাশে, রয়ে সয়ে খেলাচ্ছে যেন উৎকট উল্লাসে। এর চেয়ে তাড়াতাড়ি শেষ হয়ে যাক ভবলীলা, দিক ছবল, আর সহ্য হয় না। আবার একটা মরিয়া চিন্তা মাথায় খেলে, এভাবে হাল ছেড়ে দিয়ে নিজেকে সঁপে দিয়ে কেন মৃত্যুর কবলে? শেষ চেষ্টা করা যাক।
হঠাৎ যদি বাঁধা জোর পায়ের নিচে চেপে ধরতে পারি সাপটার মাথা, ক্ষেত তুলে পিষে দিই ওর মুন্ডুটা, যদি ফসকাই মরবো, সে তো এমনিতেই এড়ানো যাবে না, কিন্তু যদি সফল হই, তখন হাত পায়ের বাঁধন খোলা অসম্ভব হবে না। জানালার গারদ ভেঙেই বেরোবো। লাঠিটা রয়েছে ঘরে, কালুয়া বাধা দিলে মোকাবিলা করা যাবে। মোট কথা এই একমাত্র উপায়। কালুয়ার কাছে নিশ্চয়ই পিস্তল নেই। সাপটার অজান্তে ধীরে, অতি ধীরে উঠে দাঁড়াতে হবে। তারপর সাপটার কাছে আসার অপেক্ষা। নির্ভুল নিশানায় লাফিয়ে পড়তে হবে ওর মাথায়। দীপকের সমস্ত স্নায়ু টান টান, ইঞ্চি ইঞ্চি করে সে মাথা তুলতে থাকে মেঝে থেকে। সহসা বাইরে একটা আওয়াজ হলো জোরে। কি ব্যাপার? দীপক স্থির হয়ে যায়। একটু বাদে দরজার শব্দ হয়, শিকল খুলছে কেউ। পলকে সাপটা দরজা লক্ষ্য করে ফনা ধরে স্প্রিং এর মতন খাড়া হয়ে ওঠে। দীপক তৎক্ষণাৎ মেঝে শুয়ে ফের নিথর হয়। নির্ঘাত কালুয়া এসেছে। দরজার কপাট খুলে যায়। যে মুখটা উঁকি দিল তাকে দেখে দীপক থ। কালুয়া নয়, জমির। তার হাতে লম্বা লাঠি। সতর্ক চোখে জমির সাপটাকে নজর করে। এক পা ঢোকে ঘরে। ক্রুদ্ধ বিষধর সঙ্গে সঙ্গে ফুঁসে তেড়ে যায় জমিরকে। মুহূর্তে লাঠির ঘা পড়ে সাপটার ঘাড়ে, ছিটকে যায় সাপটা। পরপর আরো কয়েক ঘা প্রচন্ড আঘাতে জমির শেষ করে দেয় সাপটাকে। জমিরের পিছনে আরো একজন ঢোকে ঘরে, বসির, জমিরের ভাই। জমির চটপট দীপকের হাত পা মুখের বাঁধন খুলে দেয়। আকুল স্বরে জিজ্ঞেস করে, সাপটা কি কেটেছে? না। দীপক মাথা নাড়ে। ওহ, বাঁচলাম। আনন্দে চেঁচিয়ে ওঠে জমির। ভাবছিলাম বড্ড দেরি হয়ে গেছে। দীপক উঠে বসে হাঁপায়। অবিশ্বাস্য চোখে দেখে মৃত সাপটা। কি যে ঘটে গেল ঠিক ঠাহর হয় না। তারপর প্রশ্ন করে জমিরকে, তুমি এখানে? আপনি চলে যাবার পর খেয়াল হলো আপনাকে যেতে দেওয়া ঠিক হয়নি। এরা দুষ্টু লোক, যদি বিপদে পড়ে। তাই বসিরকে সঙ্গে নিয়ে এলাম আপনার পিছু পিছু। দূর থেকে দেখলাম আপনি সরকার বাড়ির বাগানে ঢুকলেন, কালুয়া এলো। হরিবাবু এলেন, হরিবাবু বেরিয়ে গেলেন, কালুয়া ঘোরাফেরা করছে, কিন্তু আপনার দেখা নেই। বাড়ি থেকে বেরোবার তো একটাই পথ। দুজনে গিয়ে বাগানে লুকোলাম। দেখলাম কালুয়া থেকে থেকে একটা জানালা দিয়ে দেখছে ভেতরে। সন্দেহ হলো। কালুয়া একবার গায়ের দিকে যেতেই গিয়ে উঁকি দিলাম ওই জানালায়। দেখলাম আপনি মেঝেতে পড়ে আছেন মরার মতন, আর সাপটা ঘুরছে। ভয়ে হিম হয়ে গেল বুক। বসিরের সঙ্গে চুক্তি করলাম। একটু বাদে কালুয়া ফিরল। ওকে পেছন থেকে এক ঘা দিয়ে পেরে ফেললাম। তারপর ঢুকলাম এই ঘরে। ওই বাক্সটা দেখো। দীপক একটা কাঠের বাক্স দেখায়। ডালা খোলা বাক্সে ঝুঁকে দেখে জমির নীরবে মাথা ঝাঁকায়। ওই বাক্সটা খোলো। দ্বিতীয় কাঠের বাক্সটা দেখায় দীপক। সে নিজেও ওঠে। জমির বাক্সের চাপাটা খুলতেই দীপক দেখে অন্য বাক্সটার মতো এটাও প্রায় ভর্তি সাপের চামড়ায়। নুন মাখানো শুকনো চামড়া। আষ্টে বোটকা গন্ধ ঠেলে ওঠে বাক্স থেকে। দুটো বাক্স এবং ঘরে দড়িতে টাঙানো মস্ত একটা সাপের চামড়া দেখিয়ে দীপক জিজ্ঞেস করলো জমিরকে, তুমি জানতে এরা সাপ মেরে চামড়া ছাড়িয়ে নেয়? জানতাম বাবু। বলনি কেন? সাপের চামড়ার ব্যবসা বেআইনি জানতে না? সাপের দামি চামড়ার লোভে গাদা গাদা সাপ মারা হচ্ছিল। অনেক জাতের সাপ শেষ হয়ে যাচ্ছিল। সরকার তাই আইন করেছে সাপ মেরে চামড়া বিক্রি নিষিদ্ধ। জমির কাঁচুমাচু মুখে বললে, আগে জানতাম, বলতে পারিনি ভয়ে। কিসের ভয়? একদিন এখানে হঠাৎ এসে দেখি পেছনে উঠোনে দড়িতে অনেকগুলো সাপের চামড়া শুকোচ্ছে। বুঝতে পারি এই এদের ব্যবসা। চলে আসার আগেই কালুয়ার চোখে পড়ে যায়। ও শাসায়, কাউকে বললে আমায় খুন করবে। লোকটা সাংঘাতিক। তাই ভয়ে মুখ বুজে থাকি। আমি ছাড়া বোধহয় আর কেউ টের পাইনি। তবে বাবু, আমি অকৃতজ্ঞ নই। আপনার বিপদ বুঝে আর স্থির থাকতে পারিনি। হাতে পায়ে বাঁধনের জায়গাগুলো টনটন করছে। মেসেজ করে আড়ষ্টতা কমিয়ে দীপক বাইরে আসে। বারান্দায় একটা খুঁটিতে কালুয়া মোক্ষম করে বাঁধা। তার মাথার পিছনে এক জায়গায় রক্ত গড়াচ্ছে। লোকটার চোখ মুখ বিকৃত হয়ে উঠেছে হিংস্র রাগে।
শান্ত সুশীল জমিরেরও দেখা গেল ভিন্ন মূর্তি, দাঁত কিরমির করে চাপা গর্জন ছাড়ে। বসির একটা বিশেষ টাইটেম্বর কান্নাক নিয়ে আয় দেখি, ছাতাটার গায়ে ছেড়ে দিই, সাপের বিষে মৃত্যু কেমন আরাম টের পাক। থাক থাক, দীপক থামায়, এসো। খানিক তফাতে গিয়ে দীপক বলল, কালুয়া যেমন আছে থাক, এক্ষুনি বোলপুর যেতে হবে থানায়। জমির, তুমি আমার সঙ্গে চলো, বসির এখানে কালুয়াকে পাহাড় দিক। বাস, লরি, প্রাইভেট কার যা পারি ধরে চলে যাব। টের পেলেই হরিনাথ পালাবেন, উনি আসল শয়তান। আজ রাতের মধ্যে দুটোকে অ্যারেস্ট করানো চাই। বাস রাস্তায় পৌঁছে দীপক দেখল যে বাস স্টপে হরিহর নেই, অর্থাৎ উনি বোলপুর রওনা হয়ে গেছেন। যাক, নিশ্চিন্তি। দুদিন বাদে সকালে বঙ্গবার্তা অফিসে হাজির হলো দীপক। কুঞ্জবিহারী চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে দীপকের কাঁধ চাপড়ে দিয়ে হুঙ্কার ছাড়লেন, কনগ্রাচুলেশনস। তিনি উত্তেজিত স্বরে বললেন, খানিক আগে থানার বড়বাবুর সঙ্গে দেখা হলো। উনি বললেন কলকাতায় হরিনাগের গুদাম সার্চ করে প্রচুর সাপের চামড়া পাওয়া গেছে। দেশে বিদেশে চালান দিতেন গোপনে, এই কারবারে প্রচুর টাকা কামাতেন। ওর বিজনেস পার্টনারকে ধরেছে পুলিশ। এই লোভীগুলোর জন্য কত প্রাণী যে লোভ পেতে বসেছে, এদের শাস্তি আরো কঠোর হওয়া উচিত। দীপক বসতে কুঞ্জবাবু প্রশ্ন করলেন, বলো তো বাপু, কিভাবে সন্দেহ করলে কেসটা? সেদিন তোমায় টায়ার দেখে ডিটেলস জিজ্ঞাসা করিনি। দীপক বলল, গ্রামের লোকের কথায় শুধু বুড়ো আর বড় সাপ কেনেন। এদিকে হরিহরনাগ মুখে বলেন অন্যরকম, বড় ঢ্যামনা সাপের অর্ডার দেন সাপুড়েদের। সাপ নিয়ে রিসার্চ করছেন আর নির্বিষ ঢ্যামনা সাপ সম্বন্ধে গায়ের লোকের সেন্টিমেন্ট জানেন না? স্ট্রেঞ্জ। আবার কালুয়ার মতো দাগি গুন্ডাকে সঙ্গী জুটিয়েছেন। খটকা লাগলো। ভাবলাম ওর সম্বন্ধে আরও খোঁজ নিই। ওর গায়ের পোস্টমাস্টার আমার চেনা লোক, তাকে বলে রাখলাম হরিহর কোনো চিঠি পোস্ট করলে কোথায় পাঠাচ্ছেন ঠিকানাটা ঢুকে রাখতে। 3 দিন বাদে ঠিকানা পেলাম, তাই দেখে চলে গেলাম কলকাতায়, ট্যাংরা অঞ্চলে। নাক কোম্পানির অফিস গুদাম বের করলাম, দেখি চামড়ার ব্যবসা। সন্দেহটা বাড়ল, তখন হানা দিলাম ওর ডেরায়। ভানে অ্যানিম্যাল লাভার, কি ধূর্ত! খুব বেঁচে গেছো, লোকটা ডেঞ্জারাস ক্রিমিনাল, কুঞ্জবিহারী মন্তব্য করলেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।